ফিলিস্তিনের রক্তাক্ত গাজা উপত্যকায় আবারও চমকে দিল ইসরায়েলি বাহিনী। এইবার তারা হামলা চালিয়েছে বাস্তুচ্যুত নারীর ছদ্মবেশে। খান ইউনিসে ঢুকে গোপন অভিযান চালিয়ে হত্যা করেছে পপুলার রেজিস্ট্যান্স কমিটির সিনিয়র নেতা আহমদ সারহানকে। শুধু তাকেই নয়, তুলে নিয়ে গেছে তার স্ত্রী ও শিশু সন্তানকেও। ইসরায়েলের এই নতুন ছলচাতুরি আবারও প্রমাণ করল গাজায় প্রতিরোধ দমন করতে তাদের হাতে কোনো সীমা নেই। স্থানীয় সময় ভোর 6টার দিকে দক্ষিণ গাজার শহর খান ইউনিসে প্রবেশ করে ইসরায়েলি বিশেষ বাহিনীর একটি ইউনিট। তারা ছিল ছদ্মবেশে, ফিলিস্তিনি বাস্তুচ্যুত নারীর পোশাকে, চোখে মুখে ক্লান্তি, হাতে লাগেজ, কাঁধে কম্বল, ঠিক যেন গাজার ধ্বংসযজ্ঞ থেকে পালিয়ে আসা সাধারণ মানুষ। কিন্তু সেই ভোরেই স্পষ্ট হয় তারা সাধারণ কেউ নয়। চোখের পলকে শুরু হয় গুলি ও বিস্ফোরণের তাণ্ডব। মূল লক্ষ্য ছিল আহমদ সারহান, যিনি ছিলেন আল নাসির সালাহ আল দিন ব্রিগেডের গুরুত্বপূর্ণ এক কমান্ডার। ছদ্মবেশী সেনারা তার বাড়ির দেয়ালে গর্ত করে প্রবেশ করে। কিছু বোঝার আগেই গুলিবিদ্ধ করে হত্যা করা হয় সারহানকে। কিন্তু এখানেই থেমে থাকেনি অভিযানের নির্মমতা। হত্যার পর তুলে নিয়ে যাওয়া হয় সারহানের স্ত্রী ও 11 বছর বয়সী শিশুপুত্রকে। পরিবারটির ভবিষ্যৎ মুহূর্তেই গিলে ফেলে অন্ধকার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ছেলেটিকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয়। তার মাকেও বাধ্য করা হয় তাদের সাথে যেতে। ইসরায়েলি সেনারা অপারেশন শেষ করার সঙ্গে সঙ্গে শুরু হয় দ্বিতীয় দফা আক্রমণ। খান ইউনিসের আকাশ জুড়ে ড্রোন ও যুদ্ধবিমান বোমা বর্ষণ শুরু হয়। বাড়ির ছাদ ভেঙে পড়ে, মানুষের মাথার উপরে জানালা দিয়ে তাকানোরও অবকাশ ছিল না, কারণ নড়াচড়া করলেই তাক করা হচ্ছিল গোলা বা ক্ষেপণাস্ত্র। এই হামলায় মারা যান আরও 6 ফিলিস্তিনি। এলাকাটি যেন পরিণত হয় ধ্বংসের উপত্যকায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রতিটি শব্দ মানে ছিল মৃত্যু, প্রতিটি নড়াচড়া মানে ছিল গোলা। চারিদিকে ধ্বংসস্তূপ আর মানুষের আর্তনাদ। এটাই হয়ে উঠেছিল খান ইউনিসের বাস্তবতা। আহমদ সারহানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সংগঠন পপুলার রেজিস্ট্যান্স কমিটি। তারা বলছে, এই হত্যাকাণ্ড শুধু একজন নেতার মৃত্যু নয়, বরং প্রতিরোধের মনোবলের ওপর নতুন করে আঘাত হানার চেষ্টা। যদিও ইতিহাস বলছে প্রতিবার হামলা নতুন করে জন্ম দিয়েছে আরও প্রতিরোধের। অভিযানটির পেছনে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে সেই তথ্য কোথা থেকে পেল তারা, সে নিয়ে প্রশ্ন উঠেছে গাজার ভেতরেও। কারণ এত নিখুঁত হামলা ও পরিবারসহ টার্গেট কিলিংয়ের ঘটনার পেছনে স্থানীয় স্তরের কোনো সহায়তা ছাড়া সফল হওয়া অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এত ধ্বংসযজ্ঞের পরও ইসরায়েল আজও হামাস, পিআরসি, ইসলামিক জিহাদের মতো প্রতিরোধ গোষ্ঠীগুলোর মূল নেতাদের নাগালে পৌঁছাতে পারছে না। প্রতিটি হত্যা অভিযান, প্রতিটি বোমা বর্ষণ কেবল গাজার জনগণের ক্ষোভ আর প্রতিশোধ স্পৃহাকে আরও তীব্র করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, নারীর ছদ্মবেশে সেনা পাঠানোর ঘটনা শুধু একটি নয়, বরং ভবিষ্যতে এমন অভিযান আরও বাড়তে পারে। কারণ গাজার মুখোমুখি সংঘর্ষে প্রতিরোধ যোদ্ধাদের কাছে কার্যত কোণঠাসা ইসরায়েল। তাই এই ধরনের ধোঁকাবাজি অভিযানই হতে পারে তাদের নতুন কৌশল। শেষ পর্যন্ত এই অভিযানটি ইসরায়েলের জন্য কৌশলগত সাফল্য হলেও আন্তর্জাতিক মহলে আবারও প্রশ্ন উঠেছে, এই যুদ্ধের ন্যায় বিচার কোথায়? নারী ও শিশুকে অপহরণ, ছদ্মবেশে হামলা, এইসব কি কোনো আধুনিক যুদ্ধনীতির সঙ্গে মানানসই? ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে ফিলিস্তিন ও আরব বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। গাজার জনগণের ভাষ্য, এই রক্তক্ষয় বন্ধ হোক, শান্তির পথে ফিরুক বিশ্ব। কিন্তু পরিস্থিতির গতি বলছে সামনে হয়তো আরও রক্ত, আরও ধ্বংস অপেক্ষা করছে। তবে প্রতিটি আগ্রাসনের পর গাজা আবার দাঁড়ায়, ধ্বংসস্তূপ থেকে উঠে আসে প্রতিরোধের নতুন কণ্ঠ। এবং এই প্রতিবার ইতিহাস সাক্ষ্য দেয়, ছদ্মবেশ যতই থাকুক, অন্যায় চিরকাল চাপা থাকে না।